হ্যাঁ, খেয়াল করো, আজকের আমাদের আলোচনার বিষয় হবে এসএসসি শর্ট সিলেবাসের পঞ্চম অধ্যায়, তোমার কাজ, তারপরে হচ্ছে শক্তি এবং ক্ষমতা। তো খেয়াল করবা, আমরা এর আগের অধ্যায়ে যেটা পড়লাম যে তোমার গতি, তারপরে ছিল বল, এদের তোমার সম্মিলিত যে ধারণাটা ওইটাই কিন্তু তোমার শক্তি। ঠিক আছে, আমি আবার একটু এটাকে বুঝিয়ে বলি, মনোযোগ দিও। আমরা যখন বলি যে, হ্যাঁ, আমরা যখন বলি যে কাজ, সেই কাজের ধারণাটা কি? কাজ হচ্ছে পদার্থবিজ্ঞানে আমরা যেটা বলি যে যখন তুমি কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করবা, ঠিক আছে, এই বস্তুর উপরে তুমি একটা নির্দিষ্ট মানের বা অনির্দিষ্ট মানের যে কোনো মানের বল তুমি প্রয়োগ করলা, এবং এতে যদি তার স্মরণ হয়, এই স্মরণ হওয়াটা এখানে তোমার জরুরি। পদার্থবিজ্ঞানে কাজ হওয়ার জন্য স্মরণ হওয়াটা কি জরুরি। তো এই বল এবং বলের দিকে স্মরণের যে গুণফল, এটাকে বলা হয় কাজ। এবং এজ ইউ নো যে কাজ একটা স্কেলার রাশি, এবং এটা দুইটা ভেক্টর রাশির গুণফল থেকে আমরা পাই। তো যেহেতু দুইটা ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি হয়, সেই গুণফলটাকে আমরা কি বলি? ডট গুণফল। এবং ডট গুণফলকে যখন আমরা একটু বিস্তারিত করব বা একটু বিস্তার করব, তখন আমরা পাই যে এফ এস কজ থিটা। এখন তোমরা জানো, যদি এফ এবং এস যদি কনস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে কিন্তু এই ডব্লিউ এর মানটা থিটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, যেমন জাস্ট একটু ভাবো, যদি এরকম একটা হেলানো তল হয়, খেয়াল করো, যদি এরকম একটা হেলানো তলে তুমি বল প্রয়োগ করো একটা বস্তুকে, তুমি জাস্ট আনুভূমিক ভাবে বল প্রয়োগ করলা, তখন কিন্তু বস্তুর স্মরণ হবে এই বরাবর। অর্থাৎ এদের সাথে তোমার বল পরিমাপের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনের সাথে স্মরণের অবশ্যই একটা অ্যাঙ্গেল থাকে। বলের দিকে স্মরণ হয় না। কিন্তু আমাদের কাজের ডেফিনিশন কি? বল ইনটু বলের দিকে স্মরণের উপাংশ। বলের দিকে স্মরণের উপাংশ, এটা আমরা জানি। তো এবার দেখো, তুমি বল প্রয়োগ করছো এই বরাবর, কিন্তু স্মরণ হয়েছে এই বরাবর। তো এবার তুমি যদি কাজ বের করতে চাও, অবশ্যই তোমার কি লাগবে? এই বলটা লাগবে, এবং এই বলের দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর কতটুকু স্মরণ হয়েছে সেটা তোমার লাগবে। তো খেয়াল করো, আমরা যদি চিন্তা করি এটা, যে স্মরণ তোমার এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণে এস পরিমাণে হয়েছে, কিন্তু আমরা যদি জাস্ট এই এক্স অক্ষ বরাবর স্মরণ চিন্তা করি, তাহলে কিন্তু জাস্ট এতটুকু হয়েছে স্মরণ, জাস্ট এতটুকু। ঠিক আছে, তো আমাদের এটা তোমার বের করে ফেলতে হবে যে এই দূরত্বটা আসলে কত। আমরা যদি বলি যে ও এ বি, তাহলে ও এর পরিমাণটাই বের করতে হবে। তো আমরা খুব ইজি বলতে পারবো যে ও এটা হচ্ছে আসলে এস এস কস থিটা, তাই না? ঠিক এইভাবেই কিন্তু আমরা এই কাজের যে ডেফিনিশনটা পাই। এবার খেয়াল করো, যখন তোমার অ্যাঙ্গেলের মানটা চেঞ্জ হবে, দেখো অ্যাঙ্গেলের মান যতই বাড়তে থাকবে, আমরা জানি কস থিটার মানটা ততই কমতে থাকে। তো বল এবং স্মরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যত সর্বোচ্চ কাজ কখন পাওয়া যাবে? সর্বোচ্চ বা ম্যাক্সিমাম ওয়ার্ক পাওয়া যাবে তখনই যখন বল এবং স্মরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা একদম 0 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, যখন এই থিটার মানটা কত? 0। অর্থাৎ তুমি বল যেদিকে প্রয়োগ করতেছো, স্মরণও যদি এদিকেই হয়, তখন দেখা যাবে সর্বোচ্চ পরিমাণে কাজ পাওয়া যাবে। আচ্ছা, এবার যদি এমন হয় যে তুমি বল যেদিকে প্রয়োগ করো, বস্তুর স্মরণ হয় তার ঠিক বিপরীত দিকে। যেমন তুমি একটা বস্তুকে যখন ধরো, তোমার এই হচ্ছে হাত, ঠিক আছে, তুমি হাতে একটা বস্তুকে রেখে তুমি এটাকে উপরের দিকে উঠাও, ঠিক আছে, তখন কি হয় যে বস্তুর একটা ইয়ে থাকে, তোমার ওজন থাকে mg। তুমি যদি এই বস্তুটাকে সমবেগে উপরের দিকে তোলো, তাহলে ঠিক সমান মানের বিপরীত মুখে একটা বল প্রয়োগ করতে হয়, যেটা আমরা তোমার এই নিউটনের সূত্র থেকে আমরা জেনে আসছিলাম।
তো এটাও হবে কি এমজি হবে। কিন্তু খেয়াল করো, পৃথিবী যেদিকে বল প্রয়োগ করতেছে অর্থাৎ নিচের দিকে বল প্রয়োগ করে, এই বলের দিকটা হচ্ছে নিচের দিকে, কিন্তু এই ক্ষেত্রে সরণ কোন দিকে হয়? সরণ হয় ঠিক উপরের দিকে। এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এখন তুমি যদি এটা বসাও যে এফ সমান এফ এস কজ 180 ডিগ্রি, তখন কিন্তু এই কাজটা, হ্যাঁ, তখন এই কাজটা আমরা কি পাই? কজ 180 ডিগ্রি মান হচ্ছে -1, তো মাইনাস এফ ইন্টু এস, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ঋণাত্মক কোণ পাই। আর যদি এমন হয় যে পৃথিবী, এই ধরো সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, এখন সূর্য সব সময় পৃথিবীকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, কিন্তু পৃথিবী তার দিকে তো আসেই না, সে বারবার তার নিজের দিকে দৌড়ায়। তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো বল প্রয়োগ করে এই বরাবর কিন্তু যায়, তার সরণ হয় হচ্ছে এই 90 ডিগ্রি বরাবর। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে যে এফ এস কজ 90, এবং দেখা যাবে কি এক্ষেত্রে তোমার সূর্য কর্তৃক কৃত কাজ 0। আচ্ছা, এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় যে যখন কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে, তখন তার কেন্দ্রের দিকে একটা বল লাগে। ঠিক আছে, যখন তুমি কোন একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাবা, অবশ্যই তোমার কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ করতে হবে, যে বলটাকে আমরা বলি কি কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল, এটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স, এবং এটার মান এম ভি স্কোয়ার বাই আর। খেয়াল করবা, সে যদি ভি বেগে যদি এরকম ভাবে যায় বৃত্তাকার পথে ঘুরে, এবং সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি হয় আর, এবং তার ভর যদি হয় এম, তাহলে এই কেন্দ্রমুখী বলের সূত্রটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এবং কেন্দ্রমুখী বল সব সময় কেন্দ্রের দিকে কাজ করে, আর সরণ হয় এর স্পর্শক বরাবর, বৃত্তের স্পর্শক বরাবর। এখন ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই কারণে দেখা যায় কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, যদি তোমাদের কোশ্চেনে আসে এই কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, এর মানটা কত হবে? একদম 0 হবে অলওয়েজ। আচ্ছা, তো এটাও গেল। তার মানে আমরা এবার বুঝতে পারি যে যদি এমনটা হয়, এই ডব্লিউ এর মানটা পজিটিভ হবে যখন এই থিটার মানটা 90 ডিগ্রি এর ছোট হবে। অবশ্যই 0 ডিগ্রি এর বড় হবে, সমান বা বড়। আর ডব্লিউ এর মানটা 0 হবে যখন থিটার মানটা কত? 90 ডিগ্রি। কাজের মানটা হবে নেগেটিভ যখন এই থিটা তোমার 90 ডিগ্রি এর চেয়ে বড় হয়ে যাবে, এবং অবশ্যই 180 ডিগ্রি সমান বা ছোট হবে। এই শর্তে আমরা কাজ পাই। ঠিক আছে, এই 3 ধরনের কাজ, একটা হচ্ছে তোমার ধনাত্মক কাজ, আর একটা হচ্ছে শূন্য কাজ, আর একটা হচ্ছে কি ঋণাত্মক কাজ। আচ্ছা, এবং এই যে চিহ্নটা ডিপেন্ড করবে শুধুমাত্র এই থিটার উপরে, যে তুমি কোন দিকে বল প্রয়োগ করো আর সরণ কোন দিকে হয়, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটার উপরেই সবকিছু ডিপেন্ড করবে। এবার বলো, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। এবার আমরা বেশ কিছু কাজ দেখব, এবং এই কাজটা সবসময় যেটা আমরা 9-10 পর্যন্ত যেটা পড়াশোনা করি সেটা হচ্ছে তোমার ধ্রুবক বল দ্বারা কৃত কাজ। তাহলে লিখো, লিখবা হচ্ছে ধ্রুবক বল দ্বারা কৃত কাজ। ধ্রুবক বল দ্বারা কৃত কাজ এর মানেটা কি? এর মানে হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করবা, এই বলটা কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে, জাস্ট তুমি এখানে বল প্রয়োগ করতেই থাকবা, করতেই থাকবা, এবং সে যতক্ষণ পর্যন্ত চলতে, মানে যতক্ষণ পর্যন্ত তুমি বল প্রয়োগ করতে থাকবা, ঠিক ততক্ষণ পর্যন্ত কি কনস্ট্যান্ট।
আচ্ছা, এটাকে আমরা বলি হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এখন এই ধ্রুব বল দ্বারা কৃত কাজ এর সূত্রটা হচ্ছে নরমালি আমরা যেটা বলি যে এফএস কস থিটা, অর্থাৎ সরণ যতটুকু হবে ঠিক ততটুকুই এখানে বলটা থাকবে কনস্ট্যান্ট। আচ্ছা, আর এমন হতে পারে যে তোমার বলটা পরিবর্তনশীল হতে পারে। ঠিক আছে, সেটা আমরা একটু পরে দেখবো, আপাতত ধ্রুবক বল দ্বারা কৃত কাজটাই দেখে নিই। খেয়াল করবা যে আমরা যখন এটা ধরো একটা পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর সারফেসটাকে আমরা সমতল দেখাইতেছি। পৃথিবীর সারফেস সমতল দেখানো মানে কি? তোমরা যখন পৃথিবীর সারফেসটাকে সমতল দেখবা তখন একটা জিনিস বুঝে নিবা যে তুমি যে কাজটা করতেছো এটা অনেক বেশি দূর পর্যন্ত যাবে না, ঠিক আছে, জাস্ট অল্প কিছু উচ্চতায় যাবে, আবারও ফিরে আসবে। কিন্তু যদি এরকম পৃথিবীর সারফেসটাকে গোলাকার দেখানো হয়, তার মানে তুমি যখন এইখান থেকে একটা বস্তুকে ঢিল মারবা এটা কিন্তু কয়েক হাজার কিলোমিটার উপরে উঠে গেছে। ঠিক আছে, মানে খেয়াল করো পৃথিবীর তুলনায় কিন্তু এই দূরত্বটা অনেক বেশি। এই কারণেই পৃথিবীকে মাঝে মধ্যে গোলাকার দেখানো হয়, আবার কখনো কখনো সমতল দেখানো হয়। সমতল দেখানো মানে তুমি যে কাজটা করতেছো অনেক ছোট একটা কাজ করতেছো। আচ্ছা, যখন এই পৃথিবীর তলটাকে সমতল দেখানো হবে তখন যেটা হবে যে এই অল্প দূরত্বে অভিকর্ষজ ত্বরণ যেটা, এটা ধ্রুবক থাকে। ঠিক আছে, কিন্তু যখন অনেক উচ্চতায় যাবে তখন এই অভিকর্ষজ ত্বরণ কিন্তু আর ধ্রুবক থাকে না। তোমরা খেয়াল করবা যে অভিকর্ষজ ত্বরণ মানে হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। এই আর এর মানটা যখন অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু জি এর মানটাও চেঞ্জ হবে। কিন্তু যখন এই উচ্চতাটা পৃথিবীর তলের ঠিক কাছাকাছি, বুঝা গেল? এখন আমরা যেটা দেখব যে এই অল্প উচ্চতার জন্য ধরে নিলাম যে সে এইচ উচ্চতায় উঠলো একটা বস্তু। এই অল্প উচ্চতার জন্য এই বস্তুটার উপরে ধরো এম ভরের বস্তু, বস্তুটার উপরে পৃথিবী যে পরিমাণে বল প্রয়োগ করে তার ওয়েট বা ওজনের সম পরিমাণে বল প্রয়োগ করে, এবং সেই বলের মানটা কত? এমজি, তাই কি না? এই বলের মানটা হচ্ছে এমজি, এবং জি এর মান যতক্ষণ পর্যন্ত কনস্ট্যান্ট এই এফ এর মানটাও ততক্ষণ পর্যন্তই কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, তাহলে এবার দেখো, যদি তুমি এই ক্ষেত্রে কাজ বের করতে চাও, তুমি যেটা করছো একটা বস্তুকে এই ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেছো, আমরা ধরে নিলাম সেটা হচ্ছে এইচ উচ্চতা। ঠিক আছে, এবং এই বস্তুর ভর হচ্ছে এম। এই এম বস্তুর এই এম ভরের বস্তুকে তুমি এইচ উচ্চতায় নিয়ে গেছো যেখানে জি এর মানটা কি? ধ্রুবক। আচ্ছা, তাহলে মনোযোগ দাও, এক্ষেত্রে যতটুকু পর্যন্ত স্মরণ হয়, যতটুকু পর্যন্ত এক্ষেত্রে স্মরণ হয় ততটুকু সময় যাবত এই বলটা থাকে ধ্রুবক। ঠিক আছে, এটা একদম কনস্ট্যান্ট থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে কাজ সমান তোমার এফ এস কজ থিটা। তো খেয়াল করো তুমি বস্তুটাকে বল প্রয়োগ করতেছো, উপরের দিকে নিয়ে গেছো, ভালো কথা, উপরের দিকে ধরো তোমার প্রযুক্ত বল। কিন্তু একটা ব্যাপার খেয়াল করবা যে পৃথিবী কিন্তু সবসময় নিচের দিকে বল প্রয়োগ করে, কিন্তু আমরা আপাতত সেই দিকটা নিয়ে কাজ করতেছি না, আমরা জাস্ট মানটা নিয়ে কাজ করবো যে তুমি যেদিকে বল প্রয়োগ করবা বস্তু উপরের দিকে উঠবে। তো খেয়াল করো তোমাকে কতটুকু বল প্রয়োগ করতে হবে, এর ওজন যতটুকু ততটুকু পরিমাণে বল প্রয়োগ করতে হবে, তাই কিনা? তুমি এটাকে সমবেগে উপরের দিকে নিবা, সমবেগে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি সমবেগ থাকা মানে এর মধ্যে কোনো ধরনের ত্বরণ নাই, অর্থাৎ নিচের দিকে যত ত্বরণ উপরের দিকেও সমান মানের ত্বরণ। ঠিক আছে, আর নিচের দিকে যতটুকু বল উপরের দিকেও তুমি ততটুকুই বল প্রয়োগ করতেছো। আচ্ছা, তো এই এমজি হচ্ছে তোমার প্রযুক্ত বল, আর সরণ কতটুকু হয় এই এইচ পরিমাণে। আচ্ছা, এটাকে আমরা ছোট হাতের এইচ দ্বারা প্রকাশ করি, তার মানে আমরা পাচ্ছি কি এমজি এইচ, অর্থাৎ তোমার কৃত কাজ সমান কি এমজি এইচ। এবং তোমরা সকলেই জানো যে যখন একটা বস্তুকে
তোমার তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে নিয়ে যাওয়া হয়, তখন তার মধ্যে কি জমা হয়? তখন তার মধ্যে এক ধরনের পটেনশিয়াল এনার্জি জমা হয়, এবং এটাকে আমরা বলি হচ্ছে আসলে এই যে ইপি বা পটেনশিয়াল এনার্জি। তার মানে পটেনশিয়াল এনার্জির সূত্র আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে এমজিএইচ। এবং এখানে খেয়াল করো, এটা আমরা যেহেতু গ্র্যাভিটি বা মহাকর্ষের এগেনস্টে কাজ করে এই ক্ষেত্রে শক্তি বের করতেছি, এই কারণে এটাকে বলা হয় যে তোমার মহাকর্ষীয় বিভব বা অভিকর্ষজ বিভব, যে কোনো একটা বললেই হবে। মহাকর্ষীয় বা অভিকর্ষীয় বিভব, অভিকর্ষীয় বা অভিকর্ষজ বিভব শক্তি। বুঝা গেল? অভিকর্ষজ বিভব শক্তি আমরা পেয়ে গেলাম ইপি সমান এম জি এইচ। এবং এটা কিসের জন্য? এই এইচ এর মানটা অনেক বেশি বড় না, ঠিক আছে? এইচ এর মানটা পৃথিবীর ব্যাসার্ধ যেটা এত রেডিয়াস অফ আর্থ, এটা থেকে অনেক ছোট। এই শর্তে তুমি এই সূত্রটাকে ইউজ করতে পারবা, কিন্তু যদি এই উচ্চতা অনেক বেশি উচ্চতায় নিয়ে যাও তখন কিন্তু আর এই সূত্র খাটবে না, এবং এটা তোমরা কলেজে যেয়ে শিখবা। আচ্ছা, অভিকর্ষীয় বিভব শক্তি গেল। এবার আমরা একটু গতি শক্তি নিয়ে চিন্তা করি। গতি শক্তি বা কাইনেটিক এনার্জি, এটাকে আমরা ই কে দ্বারা প্রকাশ করব। খেয়াল করো, বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাকে বলা হয় গতি শক্তি। তো এটাকে আমরা কিভাবে বের করি? খুবই সহজ ওয়েতে বের করা যায়। আমরা ধরো ওইটা দিয়ে বের করব। তুমি এই বস্তুটাকে এইচ উচ্চতায় নিয়ে গেছিলা, এম ভরের বস্তুটাকে তুমি এইচ উচ্চতায় নিয়ে গেছিলা, এবার ধরো এটাকে তুমি ছেড়ে দিবা। ঠিক আছে, ছেড়ে দিলে কি হবে? একটা গতিবেগ নিয়ে এসে ভূমিতে আসবে। আমরা ধরে নিলাম যে এখানকার শেষ বেগ হচ্ছে ভি। আচ্ছা, এখন তাকাও তো, যখন এই বস্তুটা গতিশীল হয় তখন কিন্তু সে আসলে কাজ করে। কিভাবে কাজ করে? ধরো তুমি এখানে একটা গ্লাসকে রেখে দিলা, বা একটা কোন একটা কাঁচ রেখে দিলা, বা ভঙ্গুর কিছু একটাকে রেখে দিলা, তখন এই বস্তুটা যখন নিচের দিকে এসে পড়বে তখন কিন্তু সে একদম কাঁচ বা গ্লাস যে ওয়্যারটা আছে তাকে কিন্তু একদম ভেঙে চুরে চুরে ভেঙে দিবে, তাই না? তার মানে সে তার গতির জন্য এক ধরনের কাজ করার সামর্থ্য অর্জন করে। ইভেন আমরা যখন একটা বস্তুকে ঢিল মারি তখন সে গতিশীল হয়, এবং গাছের আম পাড়তে পারে সে। কারণ আম পাড়ার যে কাজটা করতেছে সেই কাজটা কোত্থেকে আসে? তার তার গতির জন্য আসে। তো এই গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাই হচ্ছে গতি শক্তি। বাই দা ওয়ে, তোমরা শক্তির যে সংজ্ঞা সকলেই জানো, যে শক্তি বলতে কি বোঝায়? কাজ করার সামর্থ্যকে শক্তি বোঝায়। এখন শক্তির বিভিন্ন আছে, ফরম্যাট বা রূপভেদ আছে। ঠিক আছে, যদি তাপ তাপ যে, বা এটাকে আমরা হ্যাঁ ই দ্বারা প্রকাশ করব, বা হচ্ছে তোমার কিউ দ্বারা প্রকাশ করব, সে যদি কাজ করতে পারে সেটাকে আমরা বলবো তাপ শক্তি। এখন যদি লাইট থাকে, লাইটও দেখা যায় কাজ করতে পারে, সেটাকে আমরা বলি আলোক শক্তি। ঠিক আছে, অর্থাৎ যারই কোনো একটা কাজ করার সামর্থ্য থাকে তাকে আমরা বলি শক্তি। ঠিক আছে, যেমন কারোর মধ্যে শক্তি আছে মানে কি? সে কাজ করতে পারে। আচ্ছা, তার মানে এখানেও দেখো যে তার মধ্যে এই গতির কারণে এক ধরনের কাজ করার সামর্থ্য অর্জিত হয়, এই কারণে এটাকে বলা হয় গতিশক্তি। আচ্ছা, তো আমরা এটাকে বের করার চেষ্টা করবো যে কিভাবে এই গতিশক্তিটা নির্ণয় করা যায়। খেয়াল করো, এর মধ্যে শক্তি জমা ছিল এম জি এইচ, এবং এটাই দেখা যাবে যে এখানে একটা গতিশক্তিতে কনভার্ট হবে। খেয়াল করো, উচ্চতা ছিল এইচ, এর আদিবেগ যখন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে আদিবেগ থাকে হচ্ছে শূন্য, ইউ এর মানটা হচ্ছে কি? শূন্য। তো খেয়াল করো, আমরা যদি এই সূত্রটা বসাই যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলেই এখানে চলে আসার কথা। তো ভি স্কোয়ার সমান আদিবেগ তো শূন্য, সে স্থির অবস্থান থেকে পড়া শুরু করছে, তাহলে এটা হবে 0 + 2 × জি। এই ক্ষেত্রে ত্বরণের মানটা জি, আর সরণ যেটা, সরণটা হচ্ছে এইচ। এইচ। আচ্ছা, তাহলে আমরা যদি এই উভয় পাশে তোমার এম দ্বারা গুণ করে দেই,
এখানে লিখলাম, খেয়াল করো এম দ্বারা গুণ করে দিলাম, এম ভি স্কোয়ার সমান 2 mgh। এখন আমরা জাস্ট এই শক্তিটাকে বের করতে চাই। খেয়াল করো mgh সমান 2 যদি এই পাশে নিয়ে আসো কত আসে, হাফ এম ভি স্কোয়ার। তার মানে mgh আসলে যে কথা, হাফ এম ভি স্কোয়ার কিন্তু একই কথা, তাই কিনা? এটা যেহেতু একটা এনার্জি, এটাও একটা এনার্জি হবে কারণ এরা সমান। তো এবার খেয়াল করো, এখানে কিন্তু আসলে এনার্জির ট্রান্সফরমেশন হয়। কিরকম ট্রান্সফরমেশন? যে শুরুতে তার মধ্যে এক ধরনের পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি জমা ছিল, এই পটেনশিয়াল এনার্জিটা দেখা গেল তাকে গতিশীল করছে, এবং গতিশীল করার মাধ্যমেই তার মধ্যে শক্তির সঞ্চার করছে। এবং কতটুকু শক্তির সঞ্চার করছে? হাফ এম ভি স্কোয়ার, এই পরিমাণ গতিশক্তির সঞ্চার করছে তার মধ্যে। এখন আমরা বলতে পারবো যদি কোন একটা বস্তু ভি গতিবেগ প্রাপ্ত হয় এবং তার ভর যদি হয় এম, তাহলে সে এই গতির জন্য যতটুকু কাজ করতে পারবে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখন এই সূত্রটাকে আমরা আরেকটু তোমার ইউজেবল বা তোমার মোর হ্যান্ডি আরেকটা ফরম্যাটে কনভার্ট করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে এরকম, আমরা এটাকে এইভাবে লিখলাম, খেয়াল করবা আমি যদি উপরে নিচে এম দ্বারা গুণ করে দিই তাহলে এরকম আসবে এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইড বাই 2m। এখন আমরা সকলেই জানি এম ইন্টু ভি মানে হচ্ছে ওই বস্তুর মোমেন্টাম বা ভরবেগ। এখন এটার স্কোয়ার ডিভাইড বাই 2m। তার মানে কি, ই কে বা গতিশক্তিকে আমরা এইভাবেও লিখতে পারবো, কোন একটা বস্তুর ভরবেগ যদি হয় পি এবং তার ভর যদি হয় এম, তাহলে এর গতিশক্তি হবে পি স্কোয়ার বাই 2m। এবার যদি তোমাকে একটা বস্তু যাচ্ছে, একটা বস্তুর ভর আরেকটা বস্তু থেকে বেশি, ঠিক আছে, কিন্তু তাদের ভরবেগ সমান। দেখো এই কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। যদি এমন হয় যে দুইটা বস্তু আছে, যে প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভরের থেকে বেশি, কিন্তু উভয় বস্তুর ভরবেগ আবার সমান, সেই ক্ষেত্রে কার গতি শক্তি বেশি হবে? কার গতি শক্তি বেশি হবে? তার জন্য কিন্তু এই সূত্রটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, খেয়াল করে দেখো যে যদি তাদের এটা কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ভরবেগ কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা কি বলতে পারবো? আমরা যেটা বলতে পারবো যে, খেয়াল করো ই কে, বা এটাকে জাস্ট আমরা ই দিয়ে প্রকাশ করলাম, সমান এই তো পি স্কোয়ার বাই 2, যেটা এই পুরা জিনিসটাই এবার কনস্ট্যান্ট হবে। আর কি থাকে? 1/m। এখানে ভর আলাদা, তাহলে ভর আলাদা হলে এক্ষেত্রে কি হবে? গতি শক্তিটা আলাদা হবে। তাহলে আমরা বলতে পারবো যে ই ইজ প্রপোর্শনাল টু 1/m। তার মানে আমরা যদি বলি যে E1/E2 সমান হয়ে যাবে m2/m1। এটা কোন শর্তে? যদি দুইটা বস্তুর মোমেন্টাম বা ভরবেগ যদি ধ্রুবক থাকে। তো এবার খেয়াল করে দেখো, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক মেনে চলে, যার ভর বেশি হবে তার গতিশক্তি কম হবে। তো m1 এর ভর যেহেতু বেশি, তো তার গতিশক্তি কম হবে, আর m2 এর ভর তার গতিশক্তি বেশি হবে। আশা করি বোঝা গেল। আচ্ছা, এই হচ্ছে তোমার গতিশক্তির কিছু কনসেপ্ট। আরেকটা ব্যাপার চলে আসে, স্প্রিং শক্তি, স্প্রিং এর শক্তি। এবং মজার বিষয় হচ্ছে স্প্রিং এর যে শক্তিটা, এটা হচ্ছে তোমার পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের উদাহরণ। পরিবর্তনশীল বল।
তুমি যতই কাজ করবা দেখবা যে আসলে বলের মানটা চেঞ্জ হয়ে যায়। কিভাবে? বেশ মনোযোগ দিবা এখানে। আমরা একটা দৃঢ় কাঠামোর সাথে ধরো একটা স্প্রিং কে কানেক্টেড করে রাখলাম, ঠিক আছে? এখন তুমি যেটা করবা, তুমি যদি এখানে বল প্রয়োগ করো, কি হবে? দেখা যাবে স্প্রিংটা প্রসারিত হবে। তুমি বাহ্যিক বল প্রযুক্ত করো, বাহ্যিক বল মানে হচ্ছে এক্সার্টেড ফোর্স, ঠিক আছে? আমরা এটাকে এফপিএক্স দ্বারা প্রকাশ করব, বাহ্যিক বল, বাহ্যিক বল। এখন কি দেখা যায়, তুমি যখন স্প্রিং কে প্রসারিত করো, স্প্রিং কিন্তু বিপরীতমুখী একটা বল প্রয়োগ করে এবং সে চায় যে তার স্বাভাবিক অবস্থায় থাকতে। তো এটাকে আমরা বলি হচ্ছে প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স, রিস্টোরিং ফোর্স বা হচ্ছে প্রত্যয়নী বল, বাংলায় বলা হয় প্রত্যয়নী বল। এই প্রত্যয়নী বলটা চায় স্প্রিং কে স্বাভাবিক অবস্থায় রাখতে। তো তুমি যেটা করছো যে তুমি বল প্রয়োগ করছো, তো স্প্রিংটা এবার কি হলো, যে স্প্রিংটা এবার এমন হয়ে গেল, এবার স্প্রিং প্রসারিত হয়ে গেছে। আগে ছিল এই জায়গাতে, আগে ছিল তারা এই জায়গাতে, এখন স্প্রিং প্রসারিত হয়ে গেছে ওই জায়গাতে। আমরা ধরে নিলাম যে তার যে প্রসারণটা হয়েছে এটা হচ্ছে এক্স পরিমাণের প্রসারণ হয়েছে। এখন একটা ব্যাপার খেয়াল করবা, এটা একদম প্র্যাকটিক্যাল লাইফের একটা অভিজ্ঞতা, যে তুমি স্প্রিংটাকে যত বেশি লম্বা করবা স্প্রিং এর বলটাও কিন্তু তত বাড়তে থাকবে, ঠিক আছে? যত বেশি তুমি প্রসারিত করবা স্প্রিং কিন্তু তত বেশি পরিমাণে প্রত্যয়নী বল প্রয়োগ করবে। দ্যাট মিনস তোমার তত বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে। তার মানে আমরা যেটা বলতে পারি যে স্প্রিং বল, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করতেছি, স্প্রিং বল এটাই আসলে রিস্টোরিং ফোর্স। স্প্রিং নিজে এটাকে নর্মাল অবস্থায় আনতে চায়। তো স্প্রিং বলটা দেখা যায় যে তুমি যত বেশি এটাকে প্রসারিত করবা স্প্রিং বলের মানটাও তত বাড়তে থাকে। এবং তুমি যেদিকে প্রসারিত করো, খেয়াল করো স্প্রিং বল এফ এস এটা কিন্তু তার ঠিক উল্টা দিকে কাজ করে, ঠিক আছে? এটা বেশ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট স্প্রিং এর ক্ষেত্রে। তো এবার যেটা হবে যে তুমি যদি স্প্রিং এর এই সমানুপাতিক ধ্রুবক ইয়েটাকে উঠায় দাও, চিহ্নটাকে উঠায় দাও, তখন একটা কনস্ট্যান্ট পাবা, এটাকে আমরা বলতেছি কে। এই কেটাকে বলা হয় তোমার স্প্রিং কনস্ট্যান্ট। একে কি বলা হয়? স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে? না বুঝলে অবশ্যই বলবা। স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে আমরা এক্স এর মানটা যত বাড়াবো তত বেশি পরিমাণে বল দেওয়া লাগবে, সোজা কথা এটা। আচ্ছা, এখন এই স্প্রিং কনস্ট্যান্ট দ্বারা আসলে কি বোঝায়? স্প্রিং কনস্ট্যান্ট দ্বারা বোঝায় যে এই স্প্রিংটা কতটুকু দৃঢ়, ঠিক আছে? এটাকে আমরা দৃঢ়তার পরিমাপকও বলতে পারবো, দৃঢ়তার পরিমাপক। আচ্ছা, একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট যত বেশি আমরা বলতে পারবো যে এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট তত বেশি, ঠিক আছে? অর্থাৎ কে এর মান যত বেশি দৃঢ়তা তত বেশি। তো তোমরা এবার ইজিলি বলতে পারবে খেলনা গাড়িতে যে স্প্রিং ব্যবহার করা হয় আর বড় বড় মেশিনে যে সমস্ত স্প্রিং ব্যবহার করা হয় তাদের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, ঠিক আছে? পার্থক্য কোন জায়গাতে? এই কে এর মধ্যে পার্থক্য, ঠিক আছে? কে এর মান যত বেশি হবে দেখা যাবে স্প্রিংটাকে প্রসারিত করতে তত বেশি বল প্রয়োগ করা লাগে। তো এবার কে এর একটা ডেফিনিশন তৈরি করব আমরা। একটু আগেই শিখলাম যে এফ এস স্প্রিং বল সমান হচ্ছে মাইনাস কে এক্স। আচ্ছা, তাহলে কে সমান কত হবে? মাইনাস স্প্রিং এর যে বল আর হচ্ছে কি সরণ। অর্থাৎ তুমি যদি একটা স্প্রিং এর একক পরিমাণে প্রসারিত করতে চাও তোমাকে যতটুকু বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে? সেটাই কিন্তু আসলে স্প্রিং কনস্ট্যান্ট, বা এটার আরেকটা নাম আছে, একটা নাম আছে বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট। তার মানে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক যেটাই বলি না কেন, এখন এটার একক কি হবে? একক হবে, উপরে আছে নিউটন,
নিচে মিটার, অর্থাৎ প্রতি মিটার প্রসারিত করতে তোমার কত নিউটন বল প্রয়োগ করা লাগে, সেটাই হচ্ছে বল ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্টের রাশিমালা। এবার চেষ্টা দেখো, আমরা জাস্ট মানটা নিয়ে চিন্তা করি, জাস্ট মান। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে যে স্প্রিং বল সমান স্প্রিং কনস্ট্যান্ট ইনটু যতটুকু তুমি প্রসারিত করছো সেটা। আচ্ছা, এবার আমরা কাজ বের করতে চাই। তুমি যখন এক্স পরিমাণে প্রসারিত করছো তখন আসলে কতটুকু কাজ করতে হয়েছে অবশ্যই খেয়াল করে দেখো। তুমি যখন একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে, তার যে নর্মাল স্টেট আছে অবস্থা, এই অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় নিবা, অবশ্যই এর উপরে কাজ করতে হবে। এবং যখন কাজ করো এর মধ্যে এক ধরনের বিভব শক্তি জমা হয়, যেই শক্তির বলে সে আবারও আগের অবস্থায় ফিরে আসে। আচ্ছা, এটাও এক ধরনের বিভব শক্তি যাকে বলা হয় স্প্রিং বিভব শক্তি। তার মানে আমরা যে শক্তিটা এখন বের করব এই শক্তিটাকে বলা হবে কি স্প্রিং বিভব শক্তি। আচ্ছা, তো খেয়াল করো, আমরা বললাম যে ডব্লিউ সমান এফ ইন্টু এক্স, বল ইন্টু সরণ। কিন্তু এই সরণটা একটা ঝামেলা আছে। খেয়াল করবা যে যতই সরণ পরিবর্তিত হয় বলের মানটাও পরিবর্তিত হয়। খেয়াল করো, শুরুতে যখন এই স্প্রিং একদম স্বাভাবিক অবস্থায় ছিল তখন কিন্তু বলের মানটাও শূন্য ছিল। যতই এক্স এর মান বাড়তেছে, খেয়াল করো এক্স এর মান যতই বাড়তেছে এই বলের মানটাও তত বাড়তেছে। কারণ এই ক্ষেত্রে আমরা তো আর ডিরেক্ট বসাই দিতে পারবো না, এই ক্ষেত্রে আমাদের গড় করতে হবে। খেয়াল করো, শুরুতে আমরা বল প্রয়োগ করছি একদম জিরো, যখন এখানে কোনো ধরনের প্রসারণ হয় না তখন বলের মান ছিল জিরো। এবং যখন তুমি সর্বোচ্চ পরিমাণে প্রসারিত করছো তখন আমরা সর্বোচ্চ পরিমাণে এই এফ পরিমাণে বল প্রয়োগ করছি। তাহলে এদের এদের গড় কত হবে? এদের গড় হবে 0 + f/2। ঠিক আছে, তারপর ইন্টু এক্স। আলটিমেটলি আমরা দেখি যে এই কাজের পরিমাণটা হচ্ছে হাফ এফ ইন্টু এক্স। আমরা এই পরিমাণে কাজ করছি। এখন যতটুকু কাজ করি ততটুকুই তো বিভব শক্তি হিসেবে জমা হয়। তাহলে স্প্রিং এর জন্য বিভব শক্তি সমান হাফ এফ ইন্টু এক্স। এবার তুমি খেয়াল করো, আমরা জানি যতটুকু বল সেটা আসলে কি কে ইন্টু এক্স। যদি স্প্রিং কনস্ট্যান্টের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে জাস্ট কে এক্স এর মানটা এখানে বসায় দাও, যে হাফ ইন্টু কে এক্স ইন্টু এক্স। আলটিমেটলি আমরা পাই একটা স্প্রিং কে যদি তুমি কে এক্স পরিমাণে প্রসারিত করো তাহলে এর মধ্যে যতটুকু বিভব শক্তি জমা হয় সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এবার এটা আমরা ম্যাথ করে ফেলি, খুব সহজ একটা ম্যাথ। সেটা হচ্ছে, এই ধরো একটা স্প্রিং, এই স্প্রিং এর উপর একটা কাঠামো স্থাপন করা আছে। মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে বাচ্চারা দোল খায় না, লাফায়, আর হচ্ছে স্প্রিং সংকুচিত প্রসারিত হয়, এরকম একটা তোমার স্প্রিং কাঠামো। আচ্ছা, বা দোদুল্যমান কাঠামো। তুমি যেটা করলা, এই স্প্রিং কাঠামোটা যতটুকু উচ্চতায় আছে তার থেকে 5 মিটার উচ্চতা থেকে তুমি একটা বস্তুকে ফেলে দিলা একদম মুক্তভাবে। ধরো এই বস্তুটার ভর 5 কেজি। 5 মিটার উঁচু থেকে 5 কেজি ভরের একটি বস্তুকে তুমি একদম মুক্তভাবে ফেলে দিছো। এখন প্রশ্ন হচ্ছে স্প্রিং কতটুকু সংকুচিত হবে? স্প্রিং কতটুকু সংকুচিত হবে? আল্লাহ, আমার হাত ব্যথা করতেছে, তার একটু ইয়ে করি, রেস্ট নিই। তাহলে তোমরা এটা ভাবতে থাকো।
হ্যাঁ, এই ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্টের মান ধরে নাও 2 নিউটন পার মিটার। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা আমি আবারও বলি যে একটা কাঠামো আছে, বেদি আছে, যেটা স্প্রিং এর উপর লাগানো। ঠিক আছে, স্প্রিং এর সাথে যুক্ত। এই বেদি উপরে নিচে তোমার ইয়ে করতে পারে, সুইং করতে পারে। স্প্রিং সংকুচিত হলে বা স্প্রিং এর সাথে সাথে এই বেদিটাও কি হবে, সুইং করবে বা দোল খাবে। এখন তুমি এই বেদির উপর থেকে 5 মিটার উপর থেকে 5 কেজি ভরের একটা বস্তুকে তুমি ফেলে দিতেছো একদম মুক্ত ভাবে। এখন স্প্রিং কনস্ট্যান্টের মান যদি 2 নিউটন পার মিটার হয়, সেই ক্ষেত্রে এই স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে? তো সংকোচনের পরিমাণটা আমরা যদি ধরে নিই, যে ধরি এক্স পরিমাণে সংকুচিত হবে। এক্স পরিমাণে সংকুচিত হবে। তো এখানে যেটা হয় যে বস্তুর মধ্যে যতটুকু বিভব শক্তি জমা ছিল, ঠিক আছে, এই বিভব শক্তিটাই কিন্তু তোমার স্প্রিং এর মধ্যে শক্তি হিসেবে জমা হবে। ঠিক আছে, তো খেয়াল করো বস্তু কতটুকু উচ্চতায় ছিল। বস্তুর ভর হচ্ছে এম, তারপরে হচ্ছে জি, এটা আমরা ধরে নিলাম যেটা এইচ উচ্চতায় আছে, তাহলে এই হচ্ছে এইচ, এমজিএইচ, এর মধ্যে বিভব শক্তি হচ্ছে এমজিএইচ। সে যখন এই 5 মিটার নিচে নামবে তখন সে এই পরিমাণে কাজ করেই সে নিচে নামবে, প্লাস সে কিন্তু আরেকটু নিচে নামবে। কিভাবে? এই স্প্রিংটা এক্স পরিমাণে সংকুচিত হবে, তাই কিনা? এই কারণে দেখা যাবে এই এমজি এক্স পরিমাণে আরেকটু কাজ পাওয়া যাবে, এবং এদের সমষ্টিটাই হচ্ছে তোমার স্প্রিং এর শক্তি, হাফ কে এক্স স্কোয়ার। আমি আবারও বলি, এর মধ্যে এই এমজিএইচ পরিমাণে বিভব, অভিকর্ষীয় বিভব শক্তি জমা ছিল, এবং এটাই সে কাজে কনভার্ট করবে। ঠিক আছে, এবং যখন কনভার্ট করবে তখন দেখা যাবে কি যে সে আরেকটু সংকুচিত করে দিবে স্প্রিংটাকে। তো এখানে এটার টোটাল, এই বস্তুর টোটাল সরণ এবার কতটুকু? টোটাল সরণ হচ্ছে এইচ প্লাস এক্স, অর্থাৎ এই টোটাল সরণটাকে নিতে হবে। আর এই কাজটাই স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হবে। তো খেয়াল করো সবগুলা রাশির তুমি মান জানো, এম এর মান জানো, জি এর মান জানো, এইচ এর মান জানো, কে এর মানও জানো। এখান থেকে জাস্ট এক্স এর মানটা বের করে নিবা, এবং এক্স এর দুটা মান পাওয়া যাবে, একটা হচ্ছে পজিটিভ মান, এবং এই পজিটিভ মানটাকে তোমরা নিবা, আর নেগেটিভ মানটাকে নিবা না। ঠিক আছে, আচ্ছা, তো আমি একটু বলে দিই যে আসলে পজিটিভ মানটা কি নির্দেশ করে আর নেগেটিভ মানটা কি নির্দেশ করে। মনোযোগ দিবা যে যখন এই বেদিটা এইদিকে যাবে, অর্থাৎ তুমি যেদিকে প্লাস ধরে নিছো আর কি, খেয়াল করো তো তুমি কোন দিকে প্লাস ধরে নিছিলা। এই জি এর মানটা পজিটিভ, তারপরে তুমি যেহেতু জি এর মানটাকে পজিটিভ ধরছো, তার মানে কি নিচের দিকটাকে তুমি পজিটিভ ধরছো। ঠিক আছে, অর্থাৎ নিচের দিক উচিত হবে, এটা হবে প্লাস এক্স, কিন্তু সংকোচনের পর এটা কিন্তু আবার প্রসারিত হবে। তখন যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে মাইনাস বা নেগেটিভ ভ্যালুটা পাবা। কিন্তু আমরা তো আর এই প্রসারণটা বের করব না, আমাদের কোশ্চেন করা হয়েছে যেটা কতটুকু সংকুচিত হবে। সুতরাং এই পজিটিভ মানটি হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, তারপর আর কি থাকে? আর থাকে হচ্ছে এই চ্যাপ্টারে ক্ষমতা থাকে, ক্ষমতা। দেখো, এই ক্ষমতা নিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এবার লিখো ক্ষমতা। আচ্ছা, তোমরা সব লিখতেছো তো নাকি? দেখে তো আমি কাউকে জিজ্ঞেস করি, যেমন হচ্ছে রেফা, জি ভাই। লিখতেছো? জি ভাইয়া। তারপর বুঝতেছো যা যা বুঝাইতেছি? ভাইয়া বুঝতেছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো এবার আমরা চলে আসা হচ্ছে ক্ষমতায়। ক্ষমতা বা পাওয়ার বলতে কি বোঝায়? আমরা এই পাওয়ারটাকে অনেক ক্ষেত্রেই শক্তির সাথে তোমার মিলায়া ফেলি। অনেক ক্ষেত্রেই যারা ফিজিক্স, তোমরা যারা অলরেডি পড়ে আসছো তোমরা হয়তো বা জানো, কিন্তু নর্মালি ধরো পাওয়ার এনার্জি ড্রিঙ্কস, ঠিক আছে, এই পাওয়ারটাকে এনার্জি ড্রিঙ্কস বলতেছে। তার মানে কি তারাই অলরেডি এটাকে গুলায় ফেলছে যে পাওয়ার আর শক্তি হয়তো বা একই জিনিস।
আসলে বিষয়টা একই জিনিস না, এদের মধ্যে বিস্তর পার্থক্য আছে। বিষয়টা কি, আমরা যখন এনার্জির কথা বলি, এটা আসলে সে কতটুকু কাজ করে সেটার পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, আর পাওয়ার যখন বলি তখন সেটা হচ্ছে কত হারে এই কাজটা হয়, অর্থাৎ এই রেটটাকে তোমার বের করে পাওয়ার দ্বারা, ঠিক আছে? যেমন খেয়াল করো, তুমি ভূমি থেকে পাহাড়ে উঠবা, ধরো 100 মিটার উঁচু একটা পাহাড়ে উঠবা, এখানে সিঁড়ি দেওয়া আছে, আমরা সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠবো। আচ্ছা, দেখা গেল যে তোমার ভর 50 কেজি এবং তোমার বন্ধুর ভর 40 কেজি। দেখা গেল তোমরা একই সাথে উপরে উঠছো, পাহাড়ের চূড়ায় উঠছো। এখন যেহেতু একই সময়ে তোমরা কাজটা করছো, এখন দেখতে হবে যে আসলে আহ আচ্ছা, আমরা এইভাবে না বলি এটাকে। দেখো যে তোমার ভর 50 আর তোমার বন্ধুর ভর 40। দেখা গেল যে তুমি আর বন্ধু একই সাথে পাহাড়ে উঠছো। এখন যেটা হবে যে কার ক্ষমতা বেশি হবে। তো এই ক্ষেত্রে একই সময়ে যে যত বেশি কাজ করে তার ক্ষমতাই কিন্তু বেশি হবে, তাই কিনা? এই ক্ষেত্রে সে 50 কেজি ভর নিয়ে সে উপরে উঠে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সে কাজটা অনেক বেশি করে, তাই তার ক্ষমতা বেশি। আবার চিন্তা করো যে উভয়ের ভর সমান যদি হতো এবং দেখা গেল যে তুমি আগে উঠে গেছো উপরে, তার মানে কি উভয়ে সমান পরিমাণে কাজ করছো কিন্তু তুমি কাজটা আগে করছো, তার মানে এই ক্ষেত্রে বলা হবে যে তোমার ক্ষমতা বেশি। অর্থাৎ এই যে ক্ষমতাটা, এটাকে আমরা দুইটা টার্মের সাহায্যে প্রকাশ করি, একটা হচ্ছে তোমার শক্তির সাহায্যে আর একটা হচ্ছে সময়ের সাহায্যে, যে কে কত তাড়াতাড়ি কাজটা করতে পারে। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের ক্ষমতা। এই ক্ষমতাটাকে আমরা আরেকটা ফরম্যাটে প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে আমরা জানি কাজ সমান বল ইনটু সরণ। আচ্ছা, এবার খেয়াল করো, তুমি যদি এই পরিমাণে সরণ টি সময়ে সম্পন্ন করো, তাহলে সরণ বাই সময়, তুমি যদি সমবেগে যাও আর কি, তুমি যদি সমবেগে উপরের দিকে ওঠো, সেক্ষেত্রে কি হবে, এই যে সমবেগটা হবে। তো আলটিমেটলি আমরা যেটা পাই যে এই যে ক্ষমতা সমান তো বল ডট বেগ। দেখো এটাও কি ছিল, ডট গুণফল ছিল। তো এক্ষেত্রে আমরা বলতে পারবো যে পাওয়ার সমান যে ফোর্স ডট ভেলোসিটি, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে কিন্তু দেখো এই ওয়ার্কের সাথে পার্থক্যটা এই জায়গাতেই। আমরা যখন বলি যে এই এফ বল, এই এফ বল প্রয়োগের মাধ্যমে সে এস পরিমাণে দ্রুত অতিক্রম করছে বা এস পরিমাণে সরণ হয়েছে, কিন্তু পাওয়ারের ক্ষেত্রে যেটা বলবা যে তুমি এফ পরিমাণে বল প্রয়োগ করছো কিন্তু এই বল প্রয়োগের মাধ্যমে তুমি কতটুকু বেগ লাভ করছো, এটা হবে আসলে পাওয়ার। যে যত বেশি বেগে কাজ করতে পারবে সমান বলের মাধ্যমে, তার পাওয়ার তত বেশি। আবার যদি সমান ভেলোসিটি থাকে, যার বল যত বেশি তার পাওয়ারও তত বেশি। আচ্ছা, ব্যাপারটা খুবই সহজ। এবং এই পাওয়ারের একক কি? এই পাওয়ারের একক হচ্ছে ওয়াট, জেমস ওয়াট। খেয়াল করবা এইটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? কাজের সাথে আবার মিলাই ফেলবো না এটাকে। তো এই যে পাওয়ার, এটার আমরা ইয়ে বের করতে চাই, যদি তোমার মাত্রা বের করতে চাই, মাত্রাটা কি হবে? ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, ঠিক আছে? উপরে জুল, নিচে সময়, জুল পার সেকেন্ড। আচ্ছা, তো খেয়াল করো জুল যদি হয়, জুল মানে কি বল ইনটু সরণ, আর নিচে হচ্ছে সময়। তো এবার বলের মাত্রা কি? এম এল টি ইনভার্স 2 ইনটু টি, সরি ইনটু এল, সরণ যেহেতু এটা, আর নিচে আছে টি। তাহলে আলটিমেটলি আমরা ক্ষমতার যে ইয়েটা পাই, মাত্রা, সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। আচ্ছা, মানে ক্ষমতার আর কি কোনো একক আছে ওয়াট ছাড়া? জুল পার সেকেন্ড। হ্যাঁ, জুল পার সেকেন্ড, এটা কি ওয়াটের সমতুল্য? তাছাড়া আর অন্য কিছু আছে কিনা?
ইঞ্জিনের ক্ষমতাটা যে এক অশ্ব ক্ষমতা। এক্স্যাক্টলি, হর্স পাওয়ার। এর আরেকটা একক হচ্ছে কি হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা। আচ্ছা, এই 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 746 ওয়াট। এটা খেয়াল রাখবা, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। আচ্ছা, এখান থেকে আমরা এই ক্ষমতা থেকে আমরা কাজের আরো কয়েকটা একক বের করব, কাজ বা শক্তির আরো কয়েকটা একক বের করব। খেয়াল করবা, আমরা যখন বলি যে ক্ষমতা সমান W/T, এখান থেকে আমরা বের করি যে কাজ বা ওয়ার্ক সমান P/T। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে তোমার পি এর একক যদি ওয়াট হয় আর সময়ের একক যদি সেকেন্ড হয়, তাহলে ওয়াট সেকেন্ড তোমার সমতুল্য হবে কার? জুলের। আচ্ছা, তার মানে আমরা যদি বলি যে 1 জুল সমান 1 ওয়াট সেকেন্ড। আচ্ছা, এ যদি আমি বলি যে 1 কিলোওয়াট, কি ব্যাপার? কাজ করতেছে না কেন? হ্যাঁ, 1 কিলোওয়াট আওয়ার, এটা সমান কত হবে? এটা একদম ইজি। 1 কিলোওয়াট মানে কি? 1000 ওয়াট। আর 1 আওয়ার মানে কি? 3600 সেকেন্ড। তো এবার দেখো, ওয়াট সেকেন্ড মানে হচ্ছে জুল। জুল, তাহলে আমরা এটাকে লিখতে পারবো জুল। আর এখানে কি আসে? 1000 ইন্টু 3600, তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল। তার মানে এই যে কিলোওয়াট আওয়ার, এটাও হচ্ছে একটা তোমার ইয়ের একক, শক্তির একক। আচ্ছা, এবং এটাকে তোমরা যখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়বা, এখানে তোমরা দেখবে যে এটা আসলে 1 ইউনিট। 1 ইউনিট হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার বা এত জুল। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার কাজের সব থেকে ক্ষুদ্রতম একক, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻19 জুল। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা কিভাবে ডিফাইন করি? যদি তোমার দুইটা পয়েন্ট থাকে, তুমি কি করবা? একটা ইলেকট্রনকে তুমি ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে নিবা, যাদের মধ্যকার বিভব পার্থক্য 1 ভোল্ট। এই 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে তুমি যদি একটা ইলেকট্রনকে পাস করাও, তাহলে যতটুকু কাজ সম্পন্ন হবে সেটাই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তার মানে কি, একটা ইলেকট্রনকে তুমি 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে চালনা করবা, এটাই হচ্ছে তোমার 1 ইলেকট্রন ভোল্ট। এখন এটার মানটা কত হবে? খেয়াল করো, 1 ইলেকট্রন, দাঁড়াও একটু, হ্যাঁ, তাহলে আমরা কি বললাম? বেশ মনোযোগ দিবা এখানে। একটা ইলেকট্রনের চার্জ কত? আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আর 1 ভোল্ট মানে কি? 1 ভোল্ট মানে হচ্ছে 1 জুল পার 1 কুলম্ব, তাই কিনা? যে প্রতি কুলম্ব চার্জের আদান প্রদানের জন্য যত পরিমাণে কাজ সম্পন্ন হয় সেটাই তো ছিল ভোল্ট। তো এই কুলম্ব কুলম্ব কাটাকাটি গেল, আলটিমেটলি কি থাকে? 1.6 ইন্টু 10⁻19 জুল। এটাই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্টের মান জুল এককে। তারপর যদি তোমার শক্তির এককটাকে সিজিএস পদ্ধতিতে প্রকাশ করতে বলে, তখন সেটা কি হবে? এই সিজিএস পদ্ধতিতে কাজ বা শক্তির একক হচ্ছে তোমার আর্গ, ইআরজি, এটাকে বলা হয় আর্গ। তাহলে সিজিএস পদ্ধতিতে কাজের একক বা শক্তির একক হচ্ছে আর্গ। 1 আর্গ সমান হচ্ছে
তোমার 10⁻⁻7 জুল। ঠিক আছে, এই রিলেশনগুলো মনে রাখবা। তো এই হচ্ছে তোমাদের একক নিয়ে কিছু কথাবার্তা। এবার আসে কি কোন একটা যন্ত্রের কর্মদক্ষতা। এবং এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কর্মদক্ষতার কনসেপ্টটা, যে তুমি যতটুকু ইনপুট দিবা আর যতটুকু আউটপুট পাবা। ঠিক আছে, এটাকে আমরা এটা দিয়ে প্রকাশ করি। তো এটা কি, তুমি যতটুকু ইনপুট দিচ্ছ পুরোটা সিস্টেমের মধ্যে, আর এইখান থেকে তুমি কতটুকু আউটপুট পাও, এই আউটপুট বাই ইনপুট এদের যে রেশিও, এটাই হচ্ছে তোমার এই কর্মদক্ষতা। এবং এটাকে আমরা 100 দ্বারা গুণ করে রাখি যাতে করে মানটা সুন্দর থাকে। ঠিক আছে, এখন দেখা গেল যে তুমি একটা ইঞ্জিন, এটাকে তুমি দেখা যাচ্ছে যে তুমি 5000 জুল শক্তি প্রোভাইড করছো। এই শক্তিটা নানান ভাবে তুমি প্রোভাইড করতে পারো, যেমন তুমি জ্বালানির মধ্যে রাসায়নিক শক্তি আকারে দিতে পারো, অথবা তুমি ইলেকট্রিক এনার্জি আকারে দিতে পারো। দেখা যাবে এই 5000 জুল থেকে সে সবটুকুই কাজ করতে পারে না। দেখা গেল কি যে সে 3000 জুল এটাকে অন্যান্য শক্তিতে কনভার্ট করতে পারলো। মানে আমাদের যে প্রয়োজনীয় যে শক্তিটা, সেটাকে আমরা বলি হচ্ছে আউটপুট। ঠিক আছে, যখন আমরা ইনভেস্ট করি, আমরা ইনভেস্ট করলে সবটুকুই কিন্তু আমরা প্রফিট পাই না। ঠিক আছে, যতটুকু প্রফিট পাই এটার যে রেশিওটা, এটাই কিন্তু আসলে কর্মদক্ষতা। ঠিক আছে, আমি ইনভেস্ট করলাম 5000 জুল এবং আমি প্রফিট যেটা পাইছি সেটা হচ্ছে 3000 জুল। তাহলে তোমার প্রফিটের পরিমাণ কতটুকু? 3000 বাই 5000। 5000 থেকে 3000 পাই, তাহলে একক থেকে কত পাই? আর যদি বলে 100 টাকা থেকে থেকে তুমি কত পাবা, তার জন্য 100 দ্বারা গুণ করে দিতে হবে। তো এটা গেল 5, এখানে আসবে 20। তো রাফলি 60% কর্মদক্ষতা এই মেশিনের। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কর্মদক্ষতার যে ইকুয়েশনটা আছে, এটাকে আমরা আরেকটা ভাবে প্রকাশ করতে পারবো। যে আমরা কি বললাম, এটা হচ্ছে কি ইনপুট এনার্জি, আর আরেকটা হচ্ছে কি আউটপুট এনার্জি। তাহলে তুমি এক কাজ করো, এটাকে জাস্ট টাইম দ্বারা ভাগ করে দাও। আচ্ছা, কত সময়ের মধ্যে তুমি এনার্জিটা পাও? জাস্ট টাইম দ্বারা যদি তুমি ভাগ করে দাও, তাহলে কি হবে? তুমি এখানে ক্ষমতা পাবা, যে তোমার আউটপুট ক্ষমতা কতটুকু ডিভাইড বাই ইনপুট ক্ষমতা কতটুকু, আউট বাই পিন। আচ্ছা, এই গেল কর্মদক্ষতা। এই কর্মদক্ষতা থেকে বেশ ম্যাথ আসতে দেখা যায়। যে ধরো এরকম একটা ম্যাথ, যে তোমাকে একটা কুয়া দেওয়া আছে, এই কুয়াটা একদম কানায় কানায় পূর্ণ পানি। ঠিক আছে, এই কুয়ার গভীরতা ধরে নাও 20 মিটার, এবং এটার যে ব্যাসার্ধ, এটা একটা সিলিন্ডার আকৃতির কুয়া চিন্তা করো। ঠিক আছে, এই কুয়াটার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ ধরো 2 মিটার। আচ্ছা, এখন তোমার কাছে একটা মোটর আছে যার কর্মদক্ষতা 20%। এই মোটর দিয়ে তুমি যদি এটাকে খালি করতে চাও, ঠিক আছে, তাহলে তোমার কতটুকু এনার্জি প্রোভাইড করতে হবে? তো এই কুয়া খালি করতে কতটুকু শক্তি দিতে হবে, বা কতটুকু তড়িৎ শক্তি খরচ হবে? আমরা এটা চিন্তা করলাম যে কতটুকু তড়িৎ শক্তি খরচ হবে। খরচ হবে, তাহলে আমি আবারও বলি কোশ্চেনটা। তোমার 20 মিটার গভীরতার একটা সিলিন্ডার আকৃতির কূপ আছে, যার ব্যাসার্ধ 2 মিটার। এটা পানি দ্বারা কানায় কানায় পূর্ণ। এখন তোমার কাছে একটা ইলেকট্রিক মোটর আছে যার কর্মদক্ষতা 20%। এখন এই কূপটাকে খালি করতে কতটুকু তড়িৎ শক্তি খরচ করতে হবে, এটাই আমাদের বের করতে হবে। তো এখানে শুরুতেই বুঝতে হবে যে তোমার আহ বের করতে হবে আসলে কি। তোমাকে প্রকৃতপক্ষে যেটা বের করতে হবে, সেটা কিন্তু তোমাকে ইনপুট এনার্জিটা বের করতে হবে, যে তুমি কতটুকু ইনপুট দিতেছো সেটা। ঠিক আছে, এবং এটাই কিন্তু আমাদের টোটাল খরচ হয়। এবং দেখা যায় এই ইনপুট এনার্জির মাত্র 20% আমাদের
প্রকৃত রূপে কাজ করে পানিকে বের করার জন্য। এখন পানি বের করতে যতটুকু শক্তি খরচ হবে এটাই কিন্তু আমাদের আউটপুট এনার্জি। ঠিক আছে, এখন ধরে নাও টোটাল পানির ভর হচ্ছে m, এবং এটাকে জি দ্বারা গুণ করলে এতটুকু আমরা বল পাবো। আর পানির যে সরণ সেটা যদি h হয়, তাহলে এতটুকু তুমি কাজ করতেছো পানিকে খালি করতে, মানে পানিকে বের করে দিতে। এটা হচ্ছে তোমার আউটপুট। এখন তুমি জাস্ট এই কর্মদক্ষতা সূত্রে বসাবা এই ডব্লিউ আউট আর হচ্ছে কি ডব্লিউ ইন। তোমাকে এই ডব্লিউ ইনপুটটাই বের করতে হবে। কারণ ডব্লিউ ইনপুটটা সমান কি হবে, ডব্লিউ আউট ডিভাইড বাই কর্মদক্ষতা। তো কর্মদক্ষতা আমাদের জানা আছে, জাস্ট এই আউটপুটটা বের করলেই কিন্তু ইনপুটটা পাওয়া যাবে। আচ্ছা চলো এবার দেখা যাক আউটপুট কিভাবে বের করা যায়। তো এখানে তো কতটুকু ভর দেওয়া আছে, এই কূপের মধ্যে সিলিন্ডার আকৃতির কূপে কতটুকু পানি আছে সেটা কিন্তু আমাদের জানা নেই। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। তো খেয়াল করে দেখো, পানির ঘনত্ব এটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। অর্থাৎ প্রতি 1 মিটার কিউব আয়তনে 1000 কেজি পানি থাকে। এখন আমরা যদি টোটাল আয়তনটা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু এই আয়তনের সাথে আমরা যখন এই ঘনত্বটাকে গুণ করব তখন আসলে ভর পেয়ে যাব। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য কি, এটার আয়তন বের করা শুরুতে। তো আয়তন কত হবে, সিলিন্ডারের আয়তন, সরি বলো দেখি সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। এবং খেয়াল করো এই সিলিন্ডারের আয়তন যতটুকু, পানির আয়তন কিন্তু ততটুকুই। এর কারণ কি, পানি কানায় কানায় পূর্ণ। যদি অর্ধেক হতো সেক্ষেত্রে কিন্তু পানির উচ্চতা আর 20 হতো না, তখন 10 হইতো এখানে। আচ্ছা ব্যাপারটা খুব ইজি, এটা নিয়ে আর কোনো টেনশনের দরকার নেই। তো এই হচ্ছে 2 তার স্কোয়ার, আর পানির উচ্চতা হচ্ছে 20। তো এখান থেকে তুমি পেয়ে গেলা এখান থেকে 480, তো 80 পাই মিটার কিউব। তো আলটিমেটলি আমরা যখন ভর বের করব, তো ভর কি হবে তোমার 80 পাই মিটার কিউব, সাথে ঘনত্ব কত 1000, এটাই হচ্ছে ভর। আচ্ছা আমি সূত্রটাই লিখে দিই, এটা হচ্ছে কি যে ঘনত্ব ইন্টু আয়তন সাথে জি ইন্টু এইচ। আচ্ছা এই জি এর মানটা আমরা জানি। এবার আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এই সরণটা বের করা। ঠিক আছে, এই পানির সরণ, আমরা যখন এই পানিটাকে বের করে আনবো তখন আসলে পানির সরণ কতটুকু, এটা খুবই কনফিউজিং একটা বিষয়। খেয়াল করবা যে যখন তুমি জাস্ট উপরের লেয়ারটাকে বের করে নিবা তখন কিন্তু তোমার কোনো কাজ করতে হয় না, কারণ উপরের লেয়ারের সরণ কিন্তু 0। কিন্তু তুমি যদি একদম নিচের লেয়ারটাকে নিতে চাও তখন কিন্তু পুরো 20 মিটার দূরত্ব অতিক্রম করতে হয়। ঠিক আছে, তুমি যদি জাস্ট উপরের এই লেয়ারটাকে নাও সেক্ষেত্রে অল্প কাজ করতে হয়। তার মানে এই ক্ষেত্রে এটা একটা বিস্তৃত বস্তু। আমরা এই পুরা পানিটাকে কি কি চিন্তা করতে পারবো, একটা বিস্তৃত বস্তু হিসেবে চিন্তা করতে পারবো, যেটা কোনো বিন্দু বস্তু না। যদি বিন্দু বস্তু হইতো তখন কিন্তু খুব সহজ হতো ব্যাপারটা। কিরকম, একটা বিন্দু বস্তু আছে, এটাকে তুমি একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেলা, সরণ কিন্তু ওইটাই। কিন্তু বস্তুটা যদি হয় এরকম, এটাকে তুমি কিছু পরিমাণে নিছো, মানে অল্প অল্প করে কেটে কেটে নিচ্ছ তুমি এখান থেকে, তখন এটা টোটাল সরণ কতটুকু হবে, এটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। তো খেয়াল করো এটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো যদি আমরা ক্যালকুলাসের ধারণা ব্যবহার করি। কিন্তু এখনো যেহেতু আমরা ক্যালকুলাস শিখি নাই, তো ক্যালকুলাস ব্যবহার করে আমরা যে অ্যান্সারটা পাই সেটা আমরা বের করব। ঠিক আছে, খেয়াল করো তুমি শুরুতেই এটার ভর কেন্দ্র খুঁজে বের করবা। কারণ আমরা জানি যে যদি একটা সিলিন্ডার হয় এটা, ঠিক আছে, এই সিলিন্ডারের ভর কেন্দ্র হবে তার যে অক্ষ আছে অক্ষের মধ্যবিন্দু। তাহলে এই যে সিলিন্ডার আকৃতির পানি আছে, তো পানির অক্ষের যে মধ্যবিন্দুটা, ঠিক এই বিন্দুটা, এইখানেই আমরা সমস্ত পানি পুঞ্জীভূত আছে বলে ধরে নিতে পারি। ভরকেন্দ্রের কনসেপ্ট কিন্তু এইটাই, তুমি সবগুলা পানির পরিবর্তে জাস্ট চিন্তা করলে যে এইখানে এই পরিমাণে পানি আছে, এত ইন্টু 1000, এটা হচ্ছে তোমার পানির ভর।
এই পরিমাণে পানি আছে, তুমি যদি পুরোটার পরিবর্তে জাস্ট এটা সরণকে বের করো, তাহলে কিন্তু সমগ্র পানির সরণ তুমি পেয়ে যাবে। তো এবার চিন্তা করো তো ভরকেন্দ্র কোথায় আছে। এটা যেহেতু মধ্যবিন্দু, তাই ভরকেন্দ্রটা আছে এই উপর থেকে 10 মিটার নিচে। তার মানে তোমার এই ক্ষেত্রে সরণ কতটুকু হবে? জাস্ট 10 মিটার হবে। তোমাদের সব সময়ের কাজ হবে এই ভরকেন্দ্রটাকে বের করা। ভরকেন্দ্র বের করে জাস্ট এই দূরত্বটাই বের করবা, যে ভরকেন্দ্রটা কতটুকু উপরে ওঠে। তো এই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে যতটুকু উচ্চতা ছিল তার অর্ধেক, অর্থাৎ এটা হবে 10 মিটার। তো আলটিমেটলি যখন এই মানটা বসিয়ে দিবা, তখন কিন্তু আউটপুট এনার্জি যেটা সেটা পাবা, এবং এই আউটপুট এনার্জিটাকে এখানে বসায় দিলেই ইনপুট এনার্জিটা পাবা। দেখো বোঝা গেল কিনা। এবং আমি আজকে আরেকটা ম্যাথ করে শেষ করব। এটা হচ্ছে আমাকে কোশ্চেনটা দেওয়া হয়েছে, জয়নব মনি কোশ্চেনটা পাঠিয়েছিল। খেয়াল করো, কোশ্চেনটা হচ্ছে এরকম, সেটা একটা কূপ। এটা কি একটা কূপ বা কুয়া। এক্ষেত্রে যেটা করা হয়, এই কুয়ার গভীরতা হচ্ছে 20 মিটার, এবং তোমার বালতির সাহায্যে এখান থেকে পানি ওঠানো হয়। ঠিক আছে, এখানে তুমি বালতিটাকে ডুবাই দিবা, বালতি ডুবাবা, তারপর এটাকে তুমি টেনে টেনে উপরের দিকে তুলবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়াল করো। এখন এই বালতির ভর 2 কেজি, আর বালতিতে যতটুকু পানি নেয় সেটা হচ্ছে 3 কেজি। তার মানে খেয়াল করো তো, বালতি সহ পানির ভর কত? 5 কেজি। তুমি এই 5 কেজি বস্তুটাকে তুমি টেনে টেনে উপরের দিকে তুলবা। এবং আরেকটা ব্যাপার বলা আছে, এটা একটা শিকল। এটা একটা কি? এটা একটা শিকল। দেখা গেল এই শিকলের প্রতি মিটার দৈর্ঘ্যে 2 কেজি ভর আছে। তার মানে এটার ভর ঘনত্ব যেটা 2 কেজি/মিটার। তাহলে খেয়াল করো তো, তুমি যদি অ্যাটলিস্ট এখান থেকে পানি তুলতে চাও, তাহলে শিকলের দৈর্ঘ্য কত হতে হবে? শিকলের দৈর্ঘ্য হতে হবে 20 মিটার, কারণ কূপের গভীরতা যেহেতু 20 মিটার। তো যদি 20 মিটার হয়, তাহলে শিকলের ভর কতটুকু হবে? প্রতি মিটারের জন্য যদি 2 কেজি হয়, তাহলে 20 মিটারের জন্য শিকলের ভর 40 কেজি। ঠিক আছে, তার মানে শিকলের ভর 40 কেজি, আর পানি ভর্তি বালতির ভর হচ্ছে 5 কেজি। এটাকে যখন তুমি টেনে উপরের দিকে তুলবা, তখন কতটুকু কাজ হবে এটাই বের করতে হবে। ঠিক আছে, তো এর জন্য এখানে খেয়াল করো, এই বালতিকে উপরের দিকে উঠাতে কতটুকু কাজ করতে হবে সেটা তো একদম ইজি। এই 5 কেজি ভরের বস্তুটাকে তুমি 20 মিটার উচ্চতায় উঠাবা, খুব ইজি ব্যাপার। এই ক্ষেত্রে কাজ হবে এই যে 5 কেজি ভর mgh। ঠিক আছে, তো 5 × 9.8 ইন্টু 20 মিটার উচ্চতায় যদি তুমি ওঠাও। এখন এখানে আরেকটা কাজ করতে হয়, সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে শিকলের তো একটা ভর আছে। তুমি যখন টেনে টেনে তুলো, তো শিকলটাকেও তো টেনে তুলতে হয়। তো এই শিকলের ভর 40 কেজি। এখন তুমি এখানে কি বসাবা? যে 40 × 9.8 ইন্টু 20 বসাবা। এটা যেহেতু 20 মিটার গভীরতার, না 20 বসানো যাবে না। এর কারণটা খেয়াল করবা, যে যখন তুমি 20 বসাবা, এর মানে হচ্ছে শিকলটা একদম সবটুকু ভর যেন নিচে আসে। তো আসলে তো এরকমটা না, শিকল একটা বিস্তৃত বস্তু। এই শিকলের ক্ষেত্রেও এর ভর কেন্দ্রটা ঠিক মাঝখানে অবস্থান করে। ঠিক আছে, এটাকে তুমি অনেক চিকন একটা চিন্তা করতে পারো, সিলিন্ডার চিন্তা করতে পারো। তো এটার ভর কেন্দ্র কোথায় থাকবে? মাঝখানে থাকবে। তো এই হচ্ছে মাঝখানে। তো তুমি যখন শিকলের 40 কেজি কে উঠাবা, তখন কিন্তু আসলে পুরাটা উচ্চতা যাবত ধরে উঠাতে যে পরিমাণে কাজ করতে হয় সেটা কিন্তু আর লাগবে না। তুমি জাস্ট অর্ধেকটুকুই হিসাব করলেই হবে। তার মানে এই ক্ষেত্রে যেটা হবে, যে এম প্রাইম, এটাকে আমরা এম প্রাইম দিয়ে চিন্তা করি, জি, এবং এই ক্ষেত্রে সরণটা হবে এইচ প্রাইম, এবং এইচ প্রাইম কত? ঠিক অর্ধেকটা। এই ভরকেন্দ্রের সরণের ব্যাপারটা হিসাব নিকাশে রাখতে হবে, এবং আলটিমেটলি অ্যান্সারটা এতটুকু আসার কথা, 5880 জুল।
বুঝে গেল? সবার কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমাদের কাজ ক্ষমতা শক্তির আই থিংক এর বাইরে আর কোনো কিছু নাই। এরপরে বাকি যতটুকু আছে ততটুকু তোমরা ইয়ে করবা, জাস্ট টেস্ট পেপার থেকে সলভ করবা, ওইটাই এনাফ হবে। তো টেস্ট পেপার সলভ করতে যেয়ে যদি দেখো যে কোথাও আটকে গেছো, তখন আমাকে অবশ্যই জানাবা যে ভাই আমি এই ম্যাথটা পারতেছি না, এটা ইয়ে করে দিন। এবং তোমরা আটকাবা ওই জায়গাটাতেই যে যখন খুব খালি করার মতো কোনো কোশ্চেন আসবে কর্মদক্ষতা থেকে, ওটা খেয়াল করবা। আচ্ছা, আম, হ্যাঁ নেওয়া যায়, কিন্তু আমার মতে কি পরীক্ষা নেওয়ার চেয়ে এই কনসেপ্ট গুলা বিল্ড আপ করা আর বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমরা তো পরীক্ষা বাসায় দিবা, তাই কি না? পরীক্ষা বাসায় দিবা, এর মানে কি যে আমি সবগুলা কনসেপ্ট এখান থেকে শিখে গেছি, তো বাসায় বসে আমি টেস্ট পেপার যখন সলভ করবো সেটাই তোমার জন্য পরীক্ষা, সেলফ ইয়ে করবা, যে নিজেকে যাচাই করবে যে আমি আসলে কতটুকু শিখছি, ওটা তোমার জন্য বেস্ট হবে। ঠিক আছে? আমি তোমার জন্য কোশ্চেন তৈরি করলাম, তুমি একটা পরীক্ষা দিলা, এটা টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো এখন পরীক্ষার এত আগে ইয়ে ওরকম পরীক্ষা নেওয়ার দরকার নেই, নিজেরা এখন পড়াটাই হচ্ছে বেটার। আমি কনসেপ্ট গুলো সব দিয়ে দিব, তোমরা জাস্ট নিজেরাই প্র্যাকটিস করবা। তাহলে সব যদি ক্লিয়ার হয়ে যায়, তো আজকে সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট দিন দেখা হবে।